এই বইয়ের মধ্যে একটা বিজনেস কিভাবে চালাতে হবে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, আমরা যে সব টার্ম ইউজ করতেছি আমার মনে হয় না এই বই নিয়ে এই ধরনের টার্ম কেউ হ্যাঁ আসলেই মনে হয় কেউ ইউজ করে না রিভিউ দেওয়ার সময়, যে একদম প্রপার একটা বিজনেসের বেসিক লার্নিং বইয়ের মতো হচ্ছে কি এই বইটার ভিতরে জিনিসপত্র আছে। একটা ক্রিয়েটিভ মানুষের স্বপ্ন কখন তৈরি হয়? যখন তোমার ক্রিয়েটিভিটির উপর চাপ আসে, তুমি যখন তোমার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাও না, তখন মনে করে আরে নিজের একটা প্রতিষ্ঠান আজকে দেখাই দিতাম। একদম ছোটবেলায় যখন এই বইটা আমি পড়ছিলাম তখন আসলে এটাতে কোনোভাবে রিলেট করার মতো কোনো কিছু নেই। এখন যখন জব লাইফে ঢোকার পরে গল্পটা পড়ি তখন অনেক কিছুর সাথে রিলেট করতে পারি। নিজের ড্রিম, নিজে প্রেশার নিয়ে কাজ করা, এবং যখন আমি রিকগনিশন পাচ্ছি নিজের কাজে তখন কেমন লাগতেছে, ঠিক সেটার সাথে হাজারি ঠাকুরের সাথে কানেক্ট করতে পারা। আমি একটা কোম্পানিতে বেটার অপরচুনিটি পেলে জাম্প করি, বেটার অপরচুনিটি পাইতেছি, আই গো ফর দিস, ঠিক আছে। বাট ও কিন্তু যাই নাই, ও হোটেলেই থাকলো, বেটার অপরচুনিটি দেওয়া সত্ত্বেও সে এই হোটেলে থাকলো, ওখানে শিখলো, ওখানে প্রবলেমগুলোকে সলভ আউট করলো। যে শুধুমাত্র টাকা, শুধুমাত্র প্রফিটই না, তুমি যদি মানবিকও হও, এথিক্সও থাকে তোমার, তুমি মানুষকে প্রপার ভাবে সলিউশন দিয়ে তোমার সার্ভিস দিয়েও কিন্তু তুমি উন্নতি করতে পারবা। এন্ড দ্যাটস ওয়াই ইটস আদর্শ হিন্দু হোটেলের মাহাত্ম্যটা হচ্ছে এই জায়গায়, যেটা খুবই হ্যাঁ এই যে ও যে আদর্শ কেন, দ্যাটস ওয়াই ও আদর্শ হিন্দু হোটেল আর বাকিরা জাস্ট নর্মাল হিন্দু হোটেল ছিল। আমার কাছে মনে হচ্ছে এই বইয়ের সবচেয়ে বেস্ট পার্ট এটাই, অহংকার করো না, এবং সবসময় যে ওই অপরালার নাম নিয়ে রাখো আর কি, যে গ্রেটফুল থাকো, কোনো কিছুকে টেকেন ফর গ্রান্টেড নিও না, এনিথিং, সেটা সাকসেস, মানুষজন, এনিথিং লাইক দ্যাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আমাদের গেস্ট হিসাবে বা আমাদের কো-হোস্ট হিসাবে আবার আছেন ভাবনা মুখার্জি। ভাবনা আপুকে আমরা সবাই চিনি, বইয়ের এরিয়ার খুব ফ্যামিলিয়ার একটা ফেস এবং কর্পোরেট একটা মানুষ। কি অবস্থা ভাবনা আপু, কেমন আছেন? তো ভালো আছে, তোমার কি অবস্থা? অল গুড, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোন বই নিয়ে কথাবার্তা বলছি? আমরা আজকে কথাবার্তা বলতেছি যে স্টার্ট আপ যারা দিচ্ছে বা যারা ফান্ড রেজ করতে চাচ্ছে, যারা চিন্তা ভাবনা করতেছে যে তারা বিজনেস করবে এন্ড এভরিথিং, ফাউন্ডাররা, অ্যাসপায়ারিং ফাউন্ডার, ওদের জন্য একটা মাস্ট রিড বই আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি যদি এখানে আরেকটু ইনপুট করি যে ফাউন্ডার প্লাস হচ্ছে প্রত্যেকটা স্বপ্নধারী মানুষ বা প্রত্যেকটা ড্রিমার, অফকোর্স, মানে শুধুমাত্র বিজনেস ক্ষেত্রে না, আমি হয়তো একটু ন্যারো ডাউন করে ফেলছি, যে শুধুমাত্র যারা বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছে বা এভরিথিং, যে হচ্ছে গিয়ে নর্মাল লাইফে জাস্ট আগায় যেতে চেতেছে, তার কাজ দিয়ে হোক, তার স্ট্রং জোন দিয়ে হোক, তার প্যাশন দিয়ে হোক, অন এভরিথিং, তাদের জন্য হচ্ছে এই বইটা খুব মাস্ট রিড একটা বই। অ্যান্ড অবভিয়াসলি আমরা যেভাবে শুরু করেছি বা আমরা যেভাবে ইন্ট্রো দিয়েছি, এটা কিন্তু ক্লাসিক বই, সো আমরা তো একদম বিজনেস পার্সপেক্টিভে, আমরা কাইন্ড অফ হচ্ছে একটু বিজনেস ফিকশন বলে না, যে বিজনেস ফিকশন বইগুলো যেভাবে বলা হয়, যেটার মধ্যে এই জিনিস আছে, বুলেট পয়েন্ট না স্টাফ। এখন থিং ইজ যে আদর্শ হিন্দু হোটেল বইটা কি বলবো, এটাকে মানে একটা ক্লাসিক হইলেও তখন সেই অনেক অনেক আগের সময়ের লেখা একটা বই, তখনকার হিসাবে চিন্তা করলেও এখন পর্যন্ত যে পরিমাণ রিলেভেন্ট, সেটা বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে হোক, একটা মানুষ ক্যারিয়ারে গ্রো করতে চাচ্ছে, কেউ পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাচ্ছে, সব জায়গা থেকে এটা এখনও একদম হচ্ছে গিয়ে খুবই রিলেভেন্ট একটা বই। সো এটার জন্য ক্লাসিক হলেও এটাকে যদি আমি এখন বিজনেস ফিকশনও বলি, খুব একটা কিন্তু বেশি খারাপ বলা। তুমি যখন প্রথম পড়া শুরু করো, তোমার কেমন লেগেছিল? শুরু করো একদম শুরুর দিকে। বইটার একটা মজার জিনিস আছে, যে নর্মালি আমরা যখন যারা পেপার পড়ি, আমরা নিউজ পেপার যারা পড়ি, তারা হয়তো মাঝে মধ্যে একটা বিজনেসের একটা দেখি, বিজনেস যে পেজগুলো থাকে আলাদা করে, তো ওইখানে থাকে না, যেমন রিসেন্ট টাইমসে যখন আমাদের পদ্মা সেতু যখন চালু হয়েছে, তখন কিন্তু একটা জিনিস খুব মানে কি বলবো, খুবই বড়োভাবে বলা হয়েছে, এবং যেটা হয়েছেও, যে যখন পদ্মা সেতু হয়ে যাবে তখন কিন্তু দুই পারের পারাপার হোক, ওই দুই এরিয়ার হচ্ছে মানুষজন হোক, ঘাটের মানুষজন হোক, যারা রেগুলার আসা যাওয়া করতো, প্রচুর পরিমাণে যারা বিজনেসম্যান, যারা হয়তো বা সবজির বিজনেস করতেছে, মাছের বিজনেস করতেছে, তারপরে যারা ওই এরিয়াতে হয়তো হোটেল দিচ্ছে, ওই এরিয়াতে কার মেকানিক, মোটর মেকানিক অ্যান্ড স্টাফ, তাদের সবার বিজনেসে বুম হবে। কেন বুম হবে? কারণ যেহেতু খুবই ইজি হয়ে যাচ্ছে আমার আসা যাওয়ার ক্ষেত্রে, বিজনেস বুম করতেছে স্টাফ। তো এই বইটার শুরুতেই যে একটা লাইন থাকে এরকম, যে ওই এরিয়া একটা রেল স্টেশন আর কি, রানাঘাট, যেটা রানাঘাট রেল বাজারের উন্নতি হয়েছে এবং হোটেলেরও কপাল ফিরে গেছে। তো একদম কি বলবো এটাকে, মানে ফিকশনের মতো করে, যে আমরা ভাবি যে ফিকশনে যে এটা থেকে না এইটা হয়ে গেছে, এটা থেকে না এইটা হয়ে গেছে, এই বিজনেসের জিনিসটাকে যত সুন্দর একটা ফিকশনাল এলিমেন্ট ভাবে যে লেখা যায়, এই লাইনটাই আমার কাছে প্রথমেই খুব ভালো লাগছিল যখন আমি শুরু করছিলাম। এবং এরপরে যখন বইয়ের ভিতরে ঢোকা শুরু করলাম, এই বইয়ের মধ্যে একটা বিজনেস কিভাবে চালাতে হবে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, আমরা যে সব টার্ম ইউজ করতেছি আমার মনে হয় না এই বই নিয়ে এই ধরনের টার্ম কেউ হ্যাঁ আসলেই মনে হয় কেউ ইউজ করে না রিভিউ দেওয়ার সময়, যে একদম প্রপার একটা কি বলবো এটাকে, মানে বিজনেসের বেসিক লার্নিং বইয়ের মতো হচ্ছে কি এই বইটার ভিতরে জিনিসপত্র আছে। তো ওই ফিকশনাল জিনিস একটু সাধু ভাষায়, এই ব্যবসার কথা
তৎকালীন সময়, এবং এটার ভিতরে যে প্রোগ্রেসিভ জিনিসপত্র আছে, যেমন মহিলাদের প্রতি তখনকার সময় ছেলেদের যে মাইন্ডসেট ছিল তাদেরকে যেভাবে দেখা হতো, সেই জায়গা থেকে এই বইয়ের লিড ক্যারেক্টারদের যে মাইন্ডসেট ছিল, আবার মেয়েদেরকে শুধু অবলা ভাবা হচ্ছে, ওইটারও যে একটু ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ বইয়ের মধ্যে আছে, প্রোগ্রেসিভ একটা এন্ড মাইন্ডসেট, এভরিথিং খুবই প্রোগ্রেসিভ একটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে গিয়ে রাইটারই বইটা লিখছে। তো ওভারঅল ওই জন্যই হচ্ছে গিয়ে বইটা পড়ার এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুব অন্যরকম ছিল আর কি, যে আমি যদি পারতাম সিরিয়াসলি, আমি এই এখন যে কাজকর্ম করতেছি অ্যান্ড এভরিথিং, আমি বারবার এটার মেমোরি ইউজ করে নতুনভাবে পড়তাম। যতবার পড়ি এই বইটা ততবার নতুন নতুন অ্যাঙ্গেল আসে, ততবার অন্য একটা লাইন থেকে নতুনভাবে আমরা হয়তো কিছু একটা আমি বুঝতে পারি, যে লাইনটা আগেও পড়ছি 10 বার হয়তো পড়ছি, এবার পড়ার পরে রিলেট করতে পারতেছি, এই জন্য হয়তো জিনিসটা নতুন একটা মানে পাইতেছি। হয়তো যখন ইন্টারমিডিয়েট থাকতে যখন এই বইটা প্রথমবার পড়ি তখন বুঝি নাই এত, তখন ভালো লাগছে, ফিকশন গল্প এই ইয়াতে তখন জাস্ট ফিকশন মনে হয়েছে, ভালো লাগছে। বাট যখনই বড় হওয়ার পর যখন ভার্সিটি লাইফে যেয়ে পড়ছি তখন অন্য একটা পার্সপেক্টিভ, এখন জব লাইফের পর একটা পার্সপেক্টিভ, এই আর কি। তখন সবচেয়ে বড় হচ্ছে আউটপুট বা হচ্ছে ওই যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলে, হ্যাঁ, ওটা মনে হয় এখন পড়ার পর পাইতেছি আমরা আসলে, যে হ্যাঁ ওকে, একটা হচ্ছে আমি নিজে তো ধরো ছোটোখাটো একটা স্বপ্ন নিয়ে বা একটা প্রতিষ্ঠান চালানো কাজ করি, তুমি হচ্ছে যে অলরেডি বাংলাদেশের লিডিং পর্যায়ের হচ্ছে কর্পোরেটে কাজ করো। সো আমরা যখন পড়তে গেছি না, আমরা প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে রিলেট করতে পারছি। অ্যান্ড লাস্টের হচ্ছে যে জার্নিগুলো, আমাদের পড়াশোনার জার্নি বলো বা কাজ করার জার্নির সাথে যখন এইটা বইটা পড়ছি, তখন মনে হইতেছে আসলে এটা সব কিছু তো এত বছর আগে একটা মানুষ বলে গেছে, এখনও এটা রিলেভেন্ট। এটাই হচ্ছে মানে খুব অদ্ভুত ব্যাপার, যে যখন ছোটোবেলায় এই বইগুলো যখন আমরা পড়ছি তখন আমরা পড়ে গেছি, বাট এখন যখন আমি বইগুলো পড়ি তখন ধরো আমাদের আন্ডারে, আমরা যারা ম্যানেজারের লেভেলে কাজ করি তাদের আন্ডারে যখন মানুষ থাকে, সে এমপ্লয়ি ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, কোনো কাজ তুমি কার কাছ থেকে কোনো কাজ কিভাবে আদায় করবা, কম্পিটিশনের সাথে তুমি হচ্ছে গিয়ে কীভাবে টিকে থাকবা, কম্পিটিটরের সাথে তোমার নিজেরও লাভ রাখতেছো, আবার কম্পিটিটরের সাথে তুমি ফাইটও দিতেছো, এই জিনিসটা তুমি কিভাবে করবা। এবং এছাড়া হচ্ছে একটা ওই আজকাল দেখা যায় যে যারা হচ্ছে গিয়ে মানে তোমরা যারা বিজনেস ফাউন্ড করতেছো স্টাফ, এরা অনেক সময় একটা জিনিস করে যে বিজনেস মডেল নিয়ে অনেক বেশি প্যারা খায়, যে আমার বিজনেস মডেল কি হবে, অমুক ওয়েতে যাব নাকি তমুক ওয়েতে যাব, কিভাবে এগুলা মেনটেন করব, তারপর যখন বিজনেস যখন বিল্ড আপ হয়ে যাবে তখন নার্চার কীভাবে করবেন এভরিথিং, এই প্রত্যেকটা জিনিস মানে তো সুন্দর করে বইটার মধ্যে বলা আছে। যেমন একটা খুব সুন্দর জায়গা আছে যে ওই যে হিসাব মিলানোর ব্যাপারটা। তো আমরা যদি একদম বইয়ের মধ্যে যাই, মানে যা বইয়ের যে গল্প শুরু সেটা হচ্ছে যে হাজারি ঠাকুর, উনি হচ্ছে যে একটা হিন্দু হোটেলের বাবুর্চি আমরা যদি বলি আর কি, যে ওই সময় নামওয়ালা ঠাকুর আর কি, যে বাজার করে, রান্না ঠাকুর, রসুই বামুন, হ্যাঁ। সো উনি হচ্ছে যে একটা হোটেলে রান্নাবান্না করে, এবং হচ্ছে যে ওনার নিজের একটা স্বপ্ন থাকে যে উনি নিজে একদিন একটা হোটেলের মালিক হবে, উনি নিজে একটা হোটেল দিবে, এই স্বপ্ন নিয়ে সে নিজে রান্নাবান্না করে আর কি। সো এইখান থেকে গল্প শুরু। এখানে হচ্ছে পদ্মজি আছে, যিনি হচ্ছে যে হাজারি ঠাকুরের সাথে হচ্ছে ওই জায়গাতে ম্যানেজার হিসেবে কাজ করে আর কি। সো ওনার সাথে যে ইনডোর একটা পলিটিক্স, সব কিছু আমরা আস্তে আস্তে আসবো। গল্পটা শুরু হয় যে একটা বামুন ঠাকুর একটা হোটেলে রান্নার কাজ করছে, এবং সেখানে সে প্রচুর স্ট্রাগল করছে, সাথে সাথে তার যে একটা স্বপ্ন, তার বয়স তখন সম্ভবত 45 হ্যাঁ ছিল। ওই সময় থেকেও তিনি একদম তরুণ, যে ওকে আমি একটা সময় নিজের একটা প্রতিষ্ঠান দিব, নিজের একটা হোটেল হবে। এইভাবে গল্পটা আস্তে আস্তে আগায়। এবং হাজারি ঠাকুরের ক্ষেত্রে একটা জিনিস খুবই সুন্দরভাবে দেখা যায়, যে আমাদের যারা বিজনেস পার্সন আছে বা যারা ফাউন্ডার আছে, তারা একটা কথা বলে যে ফাইন্ড ইওর স্ট্রং জোন, এবং সেটার উপর তুমি মাস্টার হও। সো হাজারি ঠাকুর রান্নায় প্রচণ্ড ভালো ছিল, এবং সে ওটার উপর মাস্টার হচ্ছিল, এবং সেটার উপর সে একটা নিজের প্রতিষ্ঠান দাঁড় করানোর চিন্তা ভাবনা করছিল। এবং সে পাশাপাশি প্রত্যেকটা জিনিস লাইক ওর হিসাব শেখা হোক, চালানো হোটেল চালানো শেখা হোক, লোকজন হ্যান্ডেল করা হোক, মানে এভরিথিং, ও সবগুলো জিনিস নিয়ে ও করতেছিল। বাট যেই জিনিসটাতে ও থ্রু আউট দ্য বুক ও যে জিনিসটা কাজ করে গেছে, যে ও কীভাবে রান্না করতেছে, খুব মন দিয়ে রান্না করতেছে, খুবই হচ্ছে গিয়ে প্যাশন দিয়ে রান্না করতেছে, এবং মানুষ খাবে, ওটাই ওর কাছে ওর মেইন ফোকাস থাকতো। টু মাচ ফিকশন, বাট স্টিল সাকসেসফুল বিজনেসের ক্ষেত্রে কিন্তু সবসময় যেরকম ফাউন্ডাররাও কাস্টমার সেন্ট্রিক হয়, তার প্রোডাক্টগুলো যেমন কাস্টমার সেন্ট্রিক হয়, এখানে কিন্তু হাজারি ঠাকুরের ভিশন, তার ড্রিম সব কিছু ছিল কাস্টমার সেন্ট্রিক। যে আমার ড্রিম তখনই বিল্ড আপ হবে, আমার ড্রিম তখনই সাকসেসফুল হবে যখন আমার যে স্ট্রং জোন আমার স্ট্রং জোন থেকে আমি মানুষকে সার্ভিস দিতে পারতেছি। অ্যান্ড আরেকটা ব্যাপার এখানে থাকে যে ওই যে ধরো ও যখন রান্নাবান্না করতেছে আর কি, তাকে যখন চাপ দিয়ে তার রান্না খারাপ করা, ধরো যে একটা ডালে তোমার হচ্ছে যে 1
মগ পানি, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ওকে 2 মগ পানি দিতে বলা হয়, তখন কিন্তু ওর মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে হাজারি ঠাকুর এখানে অবভিয়াসলি একজন বিজনেসম্যান এবং তার ড্রিম ছিল বিজনেসের মধ্যে মানে কাজ করার, বিজনেসলি মানে কি বলবো, বিজনেসের সব কিছু নিয়ে কাজ করার। স্টিল কিন্তু না, ও একটা ক্রাফটম্যান ছিল। ও অ্যাজ এ শেফ, রাঁধুনি বা হোয়াট এভার ইট ইজ, ও কিন্তু ওর ওই কাজটাকে খুব ভালোবেসে করতো। সো নর্মালি এটা আমি এখনকার সময়েই বলি আর তখনকার সময় বলি, বইয়ের সময়কালেই বলি, একটা মানুষ যখন একটা কোনো কাজ করতেছে, ওই কাজের মধ্যে যদি ওকে ইচ্ছা করে নিজের লাভের জন্য ওর কাজটাকে খারাপ করা হয়, ওর নাম খারাপ করা হয়, ওর মেজাজ খারাপ হবেই। সো ওই জায়গা থেকে, এবং তখনই মানুষ কী করে রিভোল্ট করে যে না, আমি তো এটা ভালো পারি, তাহলে আমি কেন এটা খারাপভাবে করব। ওই তখনই যে মানুষের হচ্ছে গিয়ে নিজের থেকে নিজের কিছু একটা করার চেষ্টা, যে না কারো আন্ডারে নিজের নাম খারাপ করব না, এর চাইতে নিজের বস হয়ে নিজের মতো যে বুম করবো। মানে যেটা করেছে ওই সেলফ ইন্ডিপেন্ডেন্স একটা এপিটোম আর কি আমাদের এখানে। মানে এইটা আমিও দেখছি। ধরো আমার যখন কোনো কাজের ডেডলাইন থাকে, আমি আমার ধরো ভিজুয়ালাইজারকে বলি, আরে থাম্বনেল ছাড়ো কি অবস্থা। কিন্তু আমার লাইফে আমি 2-1টা ভিজুয়ালাইজার পাইছি যারা বলে ভাই আমি স্যাটিসফাইড না, আমাকে একটু সময় দেন, আমি করতেছি। দেন তারপর যখন স্যাটিসফ্যাকশন নিয়ে তারা কাজটা শেষ করে, ইট লুকস গুড, তার স্যাটিসফ্যাকশন থাকে, ও আস্তে আস্তে বেটার হয় আর কি। সো এইটাই আর কি ব্যাপারটা। অ্যান্ড আমরা ধরো যখন হাজারি ঠাকুর রান্না বান্না করছে, তার রান্না খেতে বাইরের মানে অনেক আগে একজন কেউ খেয়ে গেছে, অনেকজন। কিন্তু হাজারি ঠাকুরের যখন রান্না বান্না সুখ্যাতি করছে, ওই আমাদের পদ্মজি, ও কিন্তু একেবারে বলে না যে তোমার রান্না ভালো বলছে এই সেই, কারণ এইখানে যে পদ্মজির যে ক্যারেক্টারটা বইয়ের মধ্যে, এই জিনিসটা না একদম যাকে বলে অলওয়েজ রিলেভেন্ট থাকবে, যে ওয়ার্ক প্লেস হোক, পার্সোনাল প্লেস হোক, যে কোনো জায়গায় পৃথিবীতে কিছু মানুষ থাকবেই যারা তোমাকে পছন্দ করবে না উইদাউট এনি রিজন। পদ্মজির কিন্তু আবার দেখো, তাদের হোটেলের যে মালিক ছিল বেচু চক্রবর্তী আর কি, তার সাথে তার ভালো রিলেশন ছিল। তাকে সে তার নিজের গাটের টাকা দিয়ে হচ্ছে গিয়ে হোটেল চালাতে সাহায্য করছে এন্ড এভরিথিং। সে কি পাইছে? সে কিন্তু সেরকম কিছুই পায়নি। হয়তো সে জাস্ট হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করছে, হয়তো তার 2টা আত্মীয় স্বজনকে কিছু খাওয়াইছে, কোনো বেতন পায় না, কিছু পায় না, বাট স্টিল সে বেচু চক্রবর্তীর প্রতি লয়ালটি থেকে হচ্ছে গিয়ে খুব ভালো মতো তার সাথে লেগে গেছে। এটা কিন্তু সমাজের একটা মানুষের ক্যারেক্টার থাকে, মানে এটা থাকবে। অডিয়েন্স থেকে যদি চিন্তা করি যে পদ্মজি কিছুই পাইলো না দিন শেষে, কিছুই পায়নি শেষে, কিন্তু ও ঝগড়া টগড়া এটা না, ওই যে অন্য আরেকজনের জন্য করছে। কিন্তু এটা না একটা ব্যাপার থাকে যে তুমি যখন ভিজনারি হবা না, তুমি যখন বড় স্বপ্ন দেখবা না, তখন তোমার মধ্যে একটা কনজুস টাইপের মাইন্ডসেট থাকবে, তোমার বড় চিন্তা ভাবনা আসবে না, তুমি করবা এমন কাজ যেটা তোমাকে অন টাইম ওই টাইমটাতে স্যাটিসফ্যাকশন দেবে, এই টাইপের ব্যাপার। যেটা আমরা পদ্মজির কিন্তু ওর কোনো দোষ নাই, কারণ ভিশনই ছিল না, কোনো কিছু ওর ভিশন ছিল না। এবং কিছু মানুষ থাকে এরকম যে যাদের ভিশনটা নাই। যেমন একটা জিনিস দেখো, বেচু চক্রবর্তীর প্রতি হাজারি যখন ওকে আবার হচ্ছে রিপয়েন্ট করে আর কি ওর নিজের হোটেলে, তখন কিন্তু ও বেচু চক্রবর্তীর সাথে ওই যে একটা লাইন আছে এরকম, যে ও মাহিনার কথা বলে না, বলে যে আপনাকে খরচ দিব সামথিং। ও কিন্তু স্টিল হাম্বল ছিল, ওই লোকটার আন্ডারে কাজ করছে, লয়ালও ছিল, কাজ ছেড়ে নিজের ভিশন ফুলফিল করার জন্য চলেও আসছে, বাট স্টিল সে হাম্বল ছিল এবং সে কারোর সাথে কোনো ঝগড়া করে নাই। পদ্মজির লয়ালটিটা ছিল কীরকম, সে অলওয়েজ একটা ইনসিকিউর মানুষ ছিল, সে খুবই ইনসিকিউরিটিতে ভুগতো, যে আমার যদি বের করে দেয়, আমি যত কিছু করতেছি যদি আমাকে না রাখে। ওই জায়গা থেকে ওই যে বলে না, দুর্বল মানুষের অস্ত্র হচ্ছে গিয়ে খারাপ কথা। যাদের মনের মধ্যে সবসময় ইনসিকিউরিটি থাকে, সে পার্সোনাল জায়গা হোক আর প্রফেশনাল জায়গা হোক, সবসময় সবাইকে নিচের দিকে ঠেলার চেষ্টা করে, যে তুমি খারাপ, তুমি ভালো না, অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। সো ওই জায়গায় পদ্মজির ওই ক্যারেক্টারটাই আসলে এখানে এই এখন পর্যন্ত রিলেভেন্ট, এবং তখনকার সময়ও এই জিনিসটা খুব সুন্দর করে ফুটায় তুলছে, যে ভাই এরকম মানুষও থাকবে, বাট ইউ বি হাম্বল। তুমি তার সাথে কাহিনী করো না, যখন কাহিনী করবা না, ওই যে দিন শেষে বইয়ের লাস্টে এন্ডিংয়ে যেটা হয়, ওই দিন শেষে পদ্মজি তোমার কাছে আইসা হচ্ছে গিয়ে তোমাকে ওই জায়গাটা দেবে। আমরা পরে যাব। বাট একটা জিনিস দেখো, যে সবচেয়ে বড় রেলেভেন্ট মানে একটা হোটেল থাকার স্বপ্ন কিন্তু পদ্মজির উচিত ছিল, মানে হাজারি ঠাকুরের চেয়ে। পদ্মজির ম্যানেজার, ওরই কিন্তু উচিত ছিল একটা বড় স্বপ্ন থাকা বা একটা হোটেল থাকার, কিন্তু ওর ছিল না, পদ্মজির মানে হচ্ছে তোমার হাজারি ঠাকুরের ছিল। কেন আসলে তোমার কাছে কি মনে হয়? এইখানে ব্যাপারটা আসলে কীরকম, এইটাই হচ্ছে গিয়ে ওই যে বলে ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেটের মতো। পদ্মজি কীরকম, পদ্মজি হচ্ছে গিয়ে খাটতেছে একটা মানুষের জন্য, লয়্যালটি দিয়ে খাটতেছে, বাট ও বেশি দূর পর্যন্ত আর খাটার চিন্তা করে নাই। ওর কাছে মনে হচ্ছে আমি এইটুকু পাচ্ছি, আমার এইটুকুই ডান। ও ওই যে ওই ভিশনারি হোক বা ওর মধ্যে হচ্ছে গিয়ে
নিজে কিছু করব বা নিজে কিছু করার কথা বাদ দিলাম, যে আমি ভালো কিছু করব, কোনো ইম্প্যাক্ট রাখবো বা এভরিথিং, ওর এ ধরনের ব্যাপার ছিল না। ও হচ্ছে কি একদম অর্ডিনারি করতেছি, করে যাচ্ছে, দ্য টেমপ্লেটাইজ যাকে বলে, ওর টেমপ্লেটে ঢুকে গেছে, ওর মাইন্ডসেটটা হয়ে গেছে টেমপ্লেটের মতো, আমি এটাই করব, এটার পর এটাই করবো, কোনো আউট অফ দ্য বক্স কিছু নেই। বাট হাজারি ঠাকুর সে একদম কি বলবো, ওই যে ব্যাকএন্ডের মানুষ, ওই ব্যাকএন্ডের মানুষ, সে এরপরে হচ্ছে গিয়ে ওই ভিতরে তার উপরে খালি চাপাই দিতেছে, এটা এখন করো, এটা রান্না করো, রান্না করো, ওই রান্নার মাঝখানে ঝোল সাতলাইতেছে, আরও স্বপ্ন দেখতেছে যে একসময় ওর হোটেলে ও এটা করবে, ওর হোটেলে ওইটা করবে, এইখানে সার্ভিস হয়তো এরকম, এখানে এটা এরকম, ও হয়তো একদিন অন্যরকম আরও নতুন আরও কিছু করবে, আইডিয়েট করতে থাকে জিনিসপত্র। তো ওইটা মাইন্ডসেটের একটা ব্যাপার আর কি, যে পদ্মজির মাইন্ডসেটও এরকম ছিল আর ওর মাইন্ডসেট আবার অন্যরকম ছিল। মানে এটা হচ্ছে মোটা দাগে আমরা যেটা বলতে পারি যে তোমার পদ্মজির একটা বড় কোনো স্বপ্ন ছিল না, হ্যাঁ, বাট বামুন ঠাকুরের বা হাজারি ঠাকুরের একটা বিশাল স্বপ্ন ছিল। স্বপ্ন আসলে মানে একটা ক্রিয়েটিভ মানুষের স্বপ্ন কখন তৈরি হয়, যখন তোমার ক্রিয়েটিভিটির উপর চাপ আসে, তুমি যখন তোমার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাও না, তখন মনে করে আরে নিজের একটা প্রতিষ্ঠান আজকে দেখাই দিতাম, সেলস বাড়াই দিতাম, অনেক কিছু। আসলে লাইফ ইজ আসলে একটা মানে মিরাকেল। যেমন হচ্ছে আমাদের যে আমাদের সবার প্রিয় যে পরিচালক ফারুকী ভাইয়ের একটা রিসেন্টলি অনেক বেশি ভাইরাল হয়েছে যে উনি 2বার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, 2বারই ফেল করছে, চান্স পায় নাই। বাট উনি যখন ডিরেক্টর হিসেবে ভালো করতেছে, তখন ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, সম্ভবত আমি যদি ভুল করে থাকি, আমি সরি, ওই ডিপার্টমেন্ট থেকে ওকে টিচার হিসেবে ডাকছে ক্লাস নেওয়ার জন্য। সো ওই সময় চিন্তা করছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি 2বার, আমি ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি টিচার হয়ে ফেরত আসছি। ঠিক আছে, সো এইটাই ব্যাপার যে ক্রিয়েটিভ মানুষদের স্বপ্ন একটা বিশাল জিনিস আসলে, যে আই হ্যাভ এ ড্রিম, এটা একটা। সো আমরা ধরো যদি যাই, যে গল্প হচ্ছে যে তখন হাজারি ঠাকুর রান্না করছে, পদ্মজি তাকে হচ্ছে যে কথা শোনায়, অনেক কিছু করে, একটা টাইমে এসে হচ্ছে একটা স্ট্রাগল শুরু হয় ইয়ার জীবনে। এর মাঝে একটা সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাজারি ঠাকুর ও আধবেলা খেতে পাক না খেতে পাক, ওখানে রান্না বান্না ভালো হোক, ওর ভাগে কোনোটাই জুটে না, ওর শুধু ডাল ভাত জুটে, তাও পেট ভরে খাইতে পারে না, কিন্তু ও নদীর ধারে গিয়ে ওর যে স্বপ্ন, এই স্বপ্নটাকে বড় করতে থাকে, এটা নিয়ে চিন্তা করতে থাকে। মি টাইম, এটা নিয়ে তুমি কি বলবা? ওই টাইমে ওই টাইমে এই মি টাইমের ব্যাপারটা খুবই রিসেন্ট একটা টার্ম, যে নর্মালি ধরা হয় যে ওই যে আইদার হচ্ছে গিয়ে খুবই যে স্টে এট হোম মাম যারা থাকে তাদের ক্ষেত্রে মি টাইম ধরা হয়, বা যারা খুব বেশি বিজি কর্পোরেট লোকজন তাদের ক্ষেত্রে মি টাইম ধরা হয়, যে ওরা সারাদিন কাজ করতেছে, বাচ্চাদিকে সময় দিচ্ছে, চাকরির দিকে সময় দিচ্ছে, নিজের জন্য সময় নেই। তখনকার সময়ে একজন 40-45 বছরের মানুষ, যার কিনা ঘরে যাকে বলে বিবাহযোগ্য মেয়ে, তার ফ্যামিলিতে হচ্ছে গিয়ে টানাটানি চলতেছে না, অভাব, সে নিজেও প্রপারলি খাইতে পারতেছে না। মানে একটা মানুষের কত দিক দিয়ে ঝামেলা থাকতে পারে, তার বয়স বেশি, তার ঘরে মেয়ে বিয়ে দিতে হবে তখনকার সময়ে, তার ফ্যামিলিতে ক্রাইসিস চলতেছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, তার জব ক্রাইসিস চলতেছে, তার টিমমেট তাকে দেখতে পারতেছে না, তার ম্যানেজার তাকে দেখতে পারতেছে না, হিসাব করলে সিইও তাকে দেখতে পারতেছে না। স্টিল সে কিন্তু নিজের ওই ড্রিমটাকে ধরে রাখার জন্য একদিন না একদিন হবে, কিছু না কিছু করব, এখন থেকেই একটু একটু ভেবে রাখি, ওই জায়গা থেকে সে তার মি টাইমটা নিয়ে আসতেছে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওই হাজারি ঠাকুরের ক্যারেক্টারে যদি মি টাইমটা না থাকতো, ও যদি ওই আর 5-10টা মানুষের মতো কাজ করতেছি ঘুমাইতেছি, কাজ করতেছি ঘুমাইতেছি, তাহলে ও আর একটা পদ্মজি টাইপের ক্যারেক্টার হয়ে যেত। বাট যেহেতু সে হাজারি ঠাকুর ছিল, তার ওই মি টাইমটা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু ও ওর্ন আউট হয়ে যায়নি, ও নিজের মতো করে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারছে। এবং এরপর আমাদের বইয়ের কাহিনী অনুযায়ী যেসব ক্রাইসিস সে ফেস করে, স্টিল ওর ওই হ্যাবিটটার জন্য বা ওই চমৎকার জিনিসটার জন্য কিন্তু ও আস্তে আস্তে সব কিছু সার্ভাইভ করতে পারতেছিল। সো ইটস এ অ্যামেজিং থিং যে তখনকার সময় একটা বইয়ে মি টাইমের ব্যাপারটাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করা এবং এটার ইম্প্যাক্টটা দেখানো আর কি। এবং হচ্ছে যে ওই যে ওর সাথে ধরো মতি নামে সম্ভবত একজন কাজ করে, একটা ছোট ছেলের মতো আর কি। তো ও হচ্ছে যাত্রা দেখতে যায় আর কি। তো ওকে যখন পদ্মজিকে বলে যে চলো তুমি যাত্রা দেখতে যাও, আমার তো এগুলোতে ইন্টারেস্ট নাই, আমার আলাদা স্বপ্ন আছে, ওই জায়গার একটা প্যারানা আমি হাইলাইট করে রাখছি, বুঝছো, যে ওকে যাত্রা দেখতে বলে, ও যাত্রা দেখতে যায় না, ও একা একা হচ্ছে বাসার মধ্যে ঘুমাইতেছে, তখন যে চিন্তা করতেছো যে আমার একটা স্বপ্ন আছে, ওটার একটা লাইন আমার প্যারা করা, তুমি একটু পড়ো। এতদিন রানাঘাটের বাজারে আছে
কখনো কাহারোর সঙ্গে মেশে না সে, মিশিতে ভালোও বাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে, একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের বারোয়ারির যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? মানে যাকে বলে একদম প্রপার, যে মানুষ বলে না যে এখনকার সময় মোটিভেশন অ্যান্ড স্টাফ, এটা হচ্ছে মোটিভেশন, এটা হচ্ছে ভিতর থেকে একটা মানুষকে ইন্সপায়ার করা, যে তুমি যেটা কাজ করতে এই সংসারে আসছো বা ওয়ার্ল্ডে আসছো সেইটা প্রপারলি করার জন্য তোমার কি কি করা দরকার। অ্যাকচুয়ালি ফ্যাক্ট নাই কথার মধ্যে, একদম বুলেট পয়েন্ট, যে এটা যদি চাও তাহলে খাটুনি লাগবে, পরিশ্রম লাগবে, অ্যান্ড ডান, দেন তুমি বাকি জিনিসপত্র যা আশা করতে থাকো। এটা আসলেও যে খুবই চমৎকার এই প্যারাটা। মানে খালিদ ফারহান ভাইও বলে যে আমি আমার স্টুডেন্ট লাইফে বা স্টুডেন্ট লাইফের পরের লাইফটা আমি প্রচুর খাটছি, এখনো উনি প্রচুর কাজ করে, কিন্তু ওই জিনিসটা আমরা জানি না। আমরা জানি যে খালিদ ফারহান আজকে মরক্কো গেছে, গ্রিসে গেছে, আমরা জাস্ট সারফেস লেভেলটা দেখি, যে একদম সমুদ্রের উপরে আইসবার্গের টিপটা দেখি, যে উনি অত সফল হয়ে গেছে, ওর তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ও হয়তো এত পরিমাণ টাকা হচ্ছে আর্ন করে, কিন্তু ওইটার নিচে মানে একমাত্র যাকে বলে ওই সোনার মোহরের গুপ্তধন না পাইলে কোনোদিনও কারোর পক্ষে হচ্ছে গিয়ে মানে হঠাৎ করে সামহাও এত কিছু পাওয়া পসিবল না। আর আজকালকার ডাটা ড্রিভেন ওয়ার্ল্ডে বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোনোভাবেই পসিবল না, এটা নিজের চেষ্টা লাগবে, নিজের কষ্ট লাগবে। তো ওইটার পিছনে সে যাই করুক না কেন, যেটাই করতেছে না কেন, যে কন্টেন্ট বানাচ্ছে, যে হয়তো গিয়ে বা প্রমোশন পাচ্ছে, বা যে হয়তো গিয়ে বিজনেসে প্রফিট করতেছে, প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণ নিজের সেরাটা দিয়ে 200% দিয়ে কাজ করতেছে। দ্যাটস ওয়াই ওরা সাকসেসফুল হচ্ছে। ওই নইলে ওই ঘুরে বেড়াইলে আর চিল করলে হচ্ছে, ওই চিল আর কি, চিল করলে হচ্ছে এটা হয় না আর কি। সো গল্প হচ্ছে, ধরো এইখানে একটা সুন্দর একটা জিনিস আছে, যেটা হচ্ছে একদম বিজনেস কোর মডেলে যেটা বলা হয়, যে তোমার সাকসেসফুল আইডিয়ার খুব বেশি দরকার নাই। তোমার মার্কেটে যে জিনিসগুলো রেলেভেন্ট আছে, এইখানে যে প্রবলেমগুলো আছে, এগুলোকে সলভ করে তুমি নতুন একটা ওই সেম আইডিয়া ইমপ্লিমেন্ট করো। তো দেখো হোটেল কিন্তু ছিল, ওটা ছিল, ওর পাশে আরেকটা হোটেল ছিল, এবং ওটার একটা ঘটনা আছে, ওটা আমরা হচ্ছে যে বলবো যে তাকে অফার করে ওই হোটেলে যাওয়ার জন্য। এখানে বেশ কয়েকটা হোটেল পাশাপাশি থাকে আর কি। তো পদ্ধতির একটা ব্যাপার দেখো, যে ও কিন্তু নতুন কোন ইনোভেশন আইডিয়া নিয়ে আসে নাই। ও চিন্তা করছে, ও যে হোটেল হাজারি ঠাকুর চিন্তা করছে, আমি যে হোটেলে আছি, এই হোটেলে যে প্রবলেমগুলো কাস্টমার ফেস করতেছে, আমি যখন হোটেল দেবো এগুলো যাতে ফেস করতে না হয়। এবং আমাদের যারা বিজনেস ওনার বা মানুষজন আছে, তারা কিন্তু এইটাই বলে যে তোমার নতুন আইডিয়ার দরকার নেই। ইভেন প্রথম আলোর মনির স্যার এই কথাটা অনেক বলে। মনির স্যারকে তো আমরা সবাই চিনি, যে বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে তাদের জন্য একটা আমব্রেলা টাইপের মানুষ আর কি। উনি ওনার পডকাস্ট এবং অনেক মানুষের কথা আমি শুনেছি, যে তোমার মার্কেটের নতুন আইডিয়ার দরকার নাই। এই যে বাংলাদেশে এত মানুষ, এত প্রবলেম, এই প্রবলেমগুলোকে সলভ করো, তাহলেই কিছু আসবে। সো দেখো অত বছর আগে ওই ওখানেও কিন্তু হাজারি ঠাকুর নতুন আইডিয়া নিয়ে এসে নাই, ও আরেকটা হোটেল জাস্ট দিতে চাইছে যে প্রবলেমগুলো ফেস করে সেগুলো সলভ করে দেবে। এবং তোমাকে বলবো যে ওখানে একটা কথা বলা হয়, যে আমি হচ্ছে ওই যে রানাঘাটের যে হোটেল, মানে যখন ট্রেন আসে তখন কিন্তু হচ্ছে তোমার প্রত্যেকটা হোটেল থেকে মানুষজন যায়, যে আমার হোটেল সেরা, আমার হোটেলে খাইতে আসো, মার্কেটিং, ডিরেক্ট মার্কেটিং অন দ্য স্পট। সো ওখানে একটা হাজারি ঠাকুর একটা কথা বলে, যে শুধু চিল্লালে কি এখানে কাস্টমার আসবে, কাস্টমারের জন্য যে ব্যবস্থা, এটা নিয়ে হচ্ছে তুমি। তো ওই জায়গাটার মধ্যে ওইখানে একটা প্যারাগ্রাফি থাকে এরকম, যে চিন্তা করতে থাকে যে হোটেলে আসছে, কি করবে, ও খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে ওর বেসিক একটা এক্সট্রা নিড কি থাকে, যে ও হয়তো একটু আরাম করতে যাচ্ছে, ও হয়তো যে হুক্কা তামাক খেতে চাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। ওর হোটেলেও খুচরা খদ্দেরদের জন্য, খুচরা কাস্টমারদের জন্য এরকম একটা জায়গা রেখে দিবে। ফ্রিও থাকতে পারে, মানে থাকতে পারে, যে ও মডেল চিন্তা করতেছে যে ফ্রিও থাকবে বা নাও থাকবে, ওদেরকে আমি এইটুকু এক্সট্রা ফ্যাসিলিটিস দিব। ওই যে 20% এক্সট্রা ফ্যাসিলিটিসের জন্য আমার 80% একটা বিশাল বড় ইম্প্যাক্ট হয়ে যাবে। এবং ওটা দেখা যায় হুক্কা টানবে, পান খাবে, এগুলোর জন্য কোনো টাকা পয়সা রাখবে না, ও শতরঞ্চি বিছাই দিবে, সবাই একটু গড়াইয়ে নিবে, হ্যান এরকম খুব সুন্দর করে ওগুলো লেখা। তো ওই যে কাস্টমার সার্ভিস যদি ভালো না হয়, শুধুমাত্র ওকে আমি সেরা বললাম, একজন আসলো, মানে এইখানে এইটুকু প্যারাগ্রাফের মধ্যে দেখো, প্রথমত কাস্টমার সার্ভিস নিয়ে একটা সুন্দর একটা অ্যাঙ্গেল আছে। দেন শুধুমাত্র ডিরেক্ট মার্কেটিং করলে হবে না, সিএক্সও যে ভালো করতে হবে এটা নিয়ে কথা হবে, প্রোডাক্ট ভালো থাকতে হবে, সার্ভিস ভালো থাকতে হবে। সেই সাথে আরেকটা খুব সুন্দর জিনিস আছে এখানে, সেটা হচ্ছে গিয়ে কাস্টমার
রিটেনশন কীরকম, যে ওই যে আমি সেরা বললাম নিয়ে আসলাম, ও আসলো একবেলা খাইলো চলে গেল, ও কিন্তু আর ফেরত আসতেছে না। বাট ওই যে ওকে যদি একটু এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয়, কাস্টমার রিটেন হচ্ছে, কাস্টমার আবার ঘুরে ঘুরে আসতেছে এবং আরও মানুষের কাছে হচ্ছে ওয়াইডার রিচ পাচ্ছে। মানে ছোট্ট একটা প্যারাগ্রাফের মধ্যে রিসেন্ট টাইমে বিজনেস টার্মসের কতগুলো জিনিস নিয়ে আসা, এটা বিভূতিভূষণ দেখে পারছে আর কি। এবং এই বইয়ের এই ছোট্ট বইটার মধ্যে ইটস কাইন্ড অফ বিজনেস ওনারদের জন্য বা ফাউন্ডারদের জন্য, দ্যাটস ওয়াই ইটস আ মাস্ট রিড, যেখানে অনেকগুলো টার্ম একটু বুঝে বুঝে পড়লে ফিকশনের থ্রুতে তুমি ফিকশনের মজাটাও পাবা, আবার তুমি এই জিনিসগুলো শিখতে পারবা। তো ওই হাজারি ঠাকুর যখন তোমার রান্নাবান্না ভালো করছে, তখন দেখো ওই যে ওর বেতন সম্ভবত 60 টাকা ছিল আর কি, এবং বিভিন্ন কারণে কিন্তু বেতন টেতন কাটা নেওয়া হয়তো, ঠিক আছে, যে দই কেনার সময় দই কেনার টাকা দিও, তুমি মাছের টাকা দিও, লুচির টাকা দিও, হ্যান দেন অনেক ব্যাপারে। ওই টাইমে হয় কি, ওই টাইমে সুন্দর একটা ক্যারেক্টার বিভূতিভূষণ নিয়ে আসে, যে পাশের যে হোটেল, ও সবাই কিন্তু জানে যে রানাঘাটের হচ্ছে হাজারি ঠাকুর খুব ভালো রান্না করে, পাশের হোটেলের মালিক এসে তাকে হচ্ছে অফার করে যে তুমি আমার এখানে 10 টাকায় থাকবা, 2টো কাপড় পাবা, আরও যে ফ্যাসিলিটিস ওগুলো দিতে চাই। কিন্তু আমি এই জায়গাটায় অবাক হয়েছি বিভূতিভূষণের মাইন্ডসেট দেখে, বা ওই হাজারি ঠাকুর যে ফিকশন ক্যারেক্টার, যে ও কিন্তু যায় নাই হোটেল ছেড়ে, ও এখানেই ছিল, ও এই হোটেলে। দেখো আমরা সাধারণত কি করি, আমি একটা কোম্পানিতে বেটার অপরচুনিটি পাইতেছি, আই গো ফর দিস, ঠিক আছে, বাট ও কিন্তু যায় নাই, ও হোটেলেই থাকলো, বেটার অপরচুনিটি দেওয়া সত্ত্বেও সে এই হোটেলে থাকলো, ওখানে শিখলো, ওখানে প্রবলেমগুলোকে সলভ আউট করলো। তো এই যে আরেকটা শিক্ষণীয় ব্যাপার, জাস্ট কিচ্ছু না, ও হোটেলে আসছে, কভার করতে যায় না, কিন্তু অন্য দিক থেকে ভাবলে কিন্তু একটা বড় ব্যাপার যায় আর কি। এই পর্যায়ে ধরো তোমার যে গল্পটা আগাতে থাকে, এই সময় একটা ঝামেলা হয় যে হোটেলের দিন হচ্ছে ও, হ্যাঁ চুরির ব্যাপারটা, যে ও হচ্ছে একদিন ওই যে ইয়াতে গিয়ে ঘুমায়, তোমার হচ্ছে যে স্টেশনে গিয়ে ঘুমায় আর কি, বেশি রাত হয়ে গেছে, তাকে ওই লোকজনকে ডাকা বাদ দিয়ে স্টেশনে গিয়ে ঘুমায়, এবং সেই দিন হচ্ছে তোমার চুরি হয় আর কি হোটেলে, বাসনপত্র সব কিছু। এটার জন্য হাজারি ঠাকুরকে দায়ী করা হয়, এবং তারপর হচ্ছে হাজারি ঠাকুরকে জেলে নিয়ে যাওয়া হয় আর কি। তারপর যখন প্রমাণ টমান পাই না, তখন হচ্ছে আবার ছেড়ে দেওয়া হয় আর কি। এরপরে কিন্তু ওই লয়্যালটির জায়গা থেকেই, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ওর স্ট্রাগলটা শুরু, যে ওর ফ্যামিলিতে কোনো টাকা পয়সা পাঠাতে পারছে না, ওর নিজের চাকরি নাই, ওর নিজের হোটেলও নাই, তারপরও কিন্তু কোনো সময়ের জন্য, ওই সময়ে উল্লেখ করা হয় ওই হাজারি ঠাকুরের মাইন্ডসেটে, যে আমার একদিন হোটেল হবে, আমার তো একটা হোটেল হবে। কখনো কিন্তু স্বপ্ন থেকে বিচ্যুত হয় না, ও কখনোই আউট অফ ট্র্যাকে যায় না, যে এখন এই ক্রাইসিস আসছে, আচ্ছা এটা হোটেল হবে, এটা সাইডে রাখি। হ্যাঁ, ওর রিসেন্ট টাইমসে যেটা আসতেছে ওর সামনে, ও সবই ফেস করতেছে। লাইক হাজারি ঠাকুর যদি এরকম সোজা পথে হাইটা যায়, ও হাঁটতেছে, ওর সাথে নানা রকম স্ট্রম আসতেছে, ও সব কিছু ঝামেলা হচ্ছে গিয়ে মোকাবেলা করতেছে, বাট ওই যে ওর পিছনে ও যে স্বপ্নটা টেনে টেনে নিয়ে আসতেছে, ও ওইটা নিয়ে আগাইতেছে, ওইটাকে সে এক মুহূর্তের জন্য সাইডে রাখতেছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই ও শেষ পর্যন্ত ওই জিনিসটা পুরোটা নিয়েই হচ্ছে তার ডেস্টিনেশনে যেতে পারে আর কি, মানে যেটা পসিবল হতো। আমাদের হচ্ছে যে তুমি ফিজিক্যালি চিন্তা করো, যে একটা হোটেলের একটা হচ্ছে যে বামুন জেল খাটছে চুরির দায়, ওর কিন্তু চাকরি বাকরি কোথাও হবে না, হ্যাঁ, ওর কিন্তু স্বপ্ন দেখা উচিত না প্র্যাকটিক্যালি। তোমার স্বপ্ন দেখার কি আছে, তোমার চুরির দোকান, তুমি একটা মানে তোমার চোরের দায়ে হচ্ছে চুরির দায়ে তোমার চাকরি গেছে, সব জায়গা থেকে আউট, তোমার রেপুটেশনও গেছে, সবই গেছে, বাড়িতে যায় বসে থাকো। কিন্তু ও একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস থাকে, যে তুমি যদি নিজের জায়গায় সৎ থাকো, তোমার নিজের যদি ক্রিয়েটিভিটি থাকে, তোমাকে মানুষ খুঁজে নিবেই। তারপর হলো কি, ও একটা বাড়ির হচ্ছে ব্যক্তিগত একটা হিসেবে, বামুন হিসেবে জয়েন করলো, এবং হচ্ছে যে প্রথমে বললো যে তোমার যদি রান্না ভালো হয় তাহলে রাখবো। প্রথম দিন রান্না করলে সবার খুব ভালো লাগলো, তারপর হচ্ছে করো, আরো বেশি একটা মাইনে দিয়ে তাকে হচ্ছে রাখা হয় আর কি। কিন্তু ও দেখো, ওর কিন্তু চাইলে কিন্তু ওই জমিদার বাড়িতে থাকতে পারতো, কিন্তু ও কিন্তু আবার ব্যাক করে হচ্ছে যে এইখানে আসে হচ্ছে যে ওই যে ফান্ড রেজিং এর ব্যাপারটা, যে নিজেরটাই করবো, নিজের মানে নিজের জাস্ট বেয়ার মিনিমামটুকু চালায়ে ডিউটিটা পালন করে ওই আবার নিজের স্বপ্নের দিকে ছোটা, যে ওইটা আমার যাইতেই। আমার মনে হয় যে আমাদের বইয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো শুরু হয় যে হাজারি ঠাকুরের নতুন হোটেল দেওয়া শুরু হয়, মানে হোটেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এবং ও একদম অ্যাকশন মুডে আসতেছে। তারপর হচ্ছে ফান্ড কোথা থেকে পাবে, তাকে হচ্ছে তার আশেপাশের যে মেয়ে ক্যারেক্টার যেগুলো ইয়া থাকে, তোমার অতসী থাকে, তারপরে যে একটা বাড়ির একটা ছোট বউ থাকে যে টাকা দিতে চায়। উপন্যাসের এই পর্যায়ে আমাদের সবচেয়ে স্যাটিসফ্যাকশনের ব্যাপারগুলো আসে, যে ফাইনালি হাজারি ঠাকুর নিজের হোটেল দেওয়ার অ্যাটেম্পে যায় আর কি, বা স্বপ্ন যে সেটা বাস্তবে পরিণত করার শুরু করে যাত্রাটা। প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফান্ড রেজিং আর কি। সো তার গ্রামের বড় লোকের একটা মেয়ে অতসী থাকে, জমিদারের মেয়ে থাকে, হ্যাঁ, ওই যে ওর মেয়ের বান্ধবী আর কি, সে তাকে হচ্ছে টাকা পয়সা দিতে চায়। প্রথমে হচ্ছে ওর বাপের কাছে টাকা যায় আর কি,
ওই জমিদারের কাছে, কিন্তু তার কাছে টাকা থাকে না, সে পরে শুনে এবং হচ্ছে সে নিজে অতসী তাকে টাকা দিতে চায় আর কি, এবং আরও অনেক 2-1 জন মানুষকে আমরা দেখি যে টাকা দিতে চায় আর কি। তো ওদের কাছ থেকে ফান্ড নিয়ে শুরু করে মোটামুটি। কিন্তু একটা বিষয় আমি তখনও দেখেছি যে হাজারি ঠাকুর যখন ওদের কাছ থেকে টাকা নিচ্ছে, ধরো আমি কি করি, তুমি আমার পরিচিত মানুষ, দাও টাকা, পরে দেখা যাবে, কিন্তু না, প্রপার রুলস মেনটেন করে কত টাকা সুদ নিবা, পেপার ওয়ার্ক থাকে যে লেখাপড়া করে নেওয়া, লেখাপড়া করে নেওয়া। তো এখনো যে ব্যাপারটা রিলেভেন্ট, যে আমরা যাদের কাছ থেকে বিজনেস জন্য টাকা পয়সা নেই, কিন্তু পরে কিন্তু আমরা আত্মীয় স্বজন হলে আমরা কোনো লেখাপড়া করি না, যখন এটা ওর্স টাইমে যায়, ঝামেলার টাইমে যায়, তখনই জিনিসটা ব্যাকফায়ার করে। ঠিক আছে, যে তোমার তো কোনো অনেক কাহিনী কিন্তু ঘটে। কিন্তু এইখানে যে আসলে যে বইটা একটা পরিপূর্ণ বিজনেস মডেল দিতে পারে বা একটা পরিপূর্ণ হচ্ছে জিনিসপত্র, এই ছোট ছোট জিনিসগুলো আছে। ওর পেপার ওয়ার্ক করে নেয়, ওর মেয়ের বান্ধবীর কাছ থেকে টাকা নিলেও নেই, ও হচ্ছে একটা গ্রামের বধূর কাছ থেকে টাকা নিলেও ও হচ্ছে পেপার ওয়ার্ক করে নেয়। ফাইনালি যখন তোমার হচ্ছে যে হোটেলটা শুরু হয়, এবং হোটেল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমার পেতে শুরু করে, কারণ ওই যে আগে থেকে একটা গুডউইলটা ছিল, গুডউইল আর রেপুটেশন, যে ওই যে এটাকে কি বলে, এখানে এই জায়গায় যে জিনিসটা আসে, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি পার্সোনাল ব্র্যান্ডিং। যে হাজারি ঠাকুরের পার্সোনাল ব্র্যান্ডটাই এত মানে কি বলবো ভালো ছিল যে ওর স্কিলস, ওর এক্সপার্টিজ একটা জিনিসে অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। ওই জায়গা থেকে ওর ওই গুডউইলের থ্রুতে ওর বিজনেসেও কিন্তু ওই জিনিসটা হচ্ছে কি ইম্প্যাক্ট ফেলতে শুরু করে, যে যেখানে হচ্ছে গিয়ে মানুষজন আগে ওই নর্মাল হিন্দু হোটেলে যেত, এখন হাজারি ঠাকুরের আদর্শ হিন্দু হোটেলে যাওয়ার জন্য শুরু করে, এবং ওর সার্ভিস ভালো থাকার জন্য এভরিথিং এর জন্য সব প্রপারলি যেতে থাকে। এবং হচ্ছে যে ধরো হোটেলটা যখন দেওয়া শুরু হলো, ওর গ্রাম থেকে ওর মেয়ে এবং বউকে নিয়ে আসলো। এই জায়গায় না একটা রিয়েলাইজেশন আমার এত ভালো লাগছে হাজারি ঠাকুরের। হাজারি ঠাকুর একটা সময় এসে দেখে যে মানে ও তো মেয়ের বউকে নিয়ে আসে আর কি, তারপর হচ্ছে যে এইখানে বাসাতে থাকে এবং তারা অবাক যে এত বড় বড় বাসা হয় এই সেই। একটা টাইমে হাজারি ঠাকুর যখন হোটেল থেকে ফিরে দেখে যে তার স্ত্রী ঘুমাচ্ছে আর কি, ওই টাইমে একটা রিয়েলাইজেশন করে যে এই ইয়াটা আজীবন কষ্ট করে গেছে, গ্রাম থেকে গ্রামের মহিলা আজীবন স্ট্রাগল করে গেছে, বড় করেছে। একটা পুরুষ মানুষের তার স্ত্রীকে দেখার পর এই যে রিয়েলাইজেশন আসাটা টু গুড আমার কাছে, মানে তখনকার সময় হোক এখনকার সময় হোক, এখনকার সময় কিন্তু মানুষজন এই জিনিসটা রিয়েলাইজ করে না যে একজন মানুষ মানে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, আমি দুই ক্ষেত্রেই বলবো আর কি, যে পার্টনারের স্ট্রাগলটাকে অ্যাপ্রিসিয়েট করা, যে তুমিও তো অনেক স্ট্রাগল করছো, শুধু আমিই করছি তা না। হাজার ঠাকুর কিন্তু এটা বলতেই পারতো যে হ্যাঁ আমি এখানে থাইকা হচ্ছে গিয়া হোটেলে চাকরি চলে গেছে, কত কষ্ট করে টাকা পাইছে এভরিথিং, বাট ও ভাবছে পার্টনারকে প্রায়োরিটি দিচ্ছে। ও ভাবছে যে না, ও তো হচ্ছে অনেক কষ্ট করে গেছে, এখন একটু ঘুমাক, এখন একটু আরাম করুক। ওর হয়তো ওই মুহূর্তে ওনার ওয়াইফকে কোনো একটা কারণে দরকার ছিল, কোনটা ইনফরমেশনের জন্য বা সামথিং, উনি ওনার ওই রিল্যাক্সেশনটাকে প্রায়োরিটি দিচ্ছে যে ঠিক আছে পরে জিজ্ঞাসা করবো না। এবং ওই অল্প কয়েকটা কথার মধ্যে ওনার পার্টনারের প্রতি যে ওনার একটা চমৎকার শ্রদ্ধাবোধ বলি, ভালোবাসা বলি, যে ও ঘুমাচ্ছে আরাম করে, ঘুমাক, সারা জীবন তো কত কষ্টই করলো, একটা চমৎকার রিয়েলাইজেশন। মানে এই বিজনেস বইয়ের মধ্যেও যে এত সুন্দর করে হচ্ছে গিয়ে কি বলবো পার্সোনাল বা প্রাইভেট রিলেশনশিপের যে একটা চমৎকার ইম্প্যাক্ট দেখানো বা একটা চমৎকার এক্সাম্পল দেখানো, রিয়েলাইজেশন দেখানো, খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু সুন্দর করে একটা টিনেজ প্রেমও আছে। আমাদের শুধু বিজনেস নিয়ে আলাপ করতে সবকিছু না, আসলে এখানে টিনেজের একটা ছোট্ট প্রেমও আছে, খুব ছোট্টখাট্টোর মধ্যে খুবই সুইট এন্ড সিম্পল একটা প্রেম কাহিনী আছে আর কি। এবং হচ্ছে তারপর যখন হচ্ছে ধরো হোটেল চলতেছে, হোটেলে খুব ভালো প্রফিট হচ্ছে, মানুষজন আসতেছে, তখন রানাঘাটের হচ্ছে রেল স্টেশনে আর একটা চমৎকার ঘটনা ঘটে। স্টেশন মালিক যারা আছে তারা চায় যে ওদের স্টেশনে একটা হোটেল হবে আর কি। সো তখন তো ইংরেজ আমল, সো ইংরেজের এক বাবু এসে তখন হচ্ছে যে রানাঘাটের সরাসরি হাজারি ঠাকুরকে অ্যাপ্রোচ করে যে তুমি আমাদের এখানে হোটেল দিবা কিনা। তখন কিন্তু তারপরে হচ্ছে গল্পতে টেন্ডার আসে, যে সবাই টেন্ডার জমা দেয় আর কি। তো বেচু চক্রবর্তী দেয়, তার পাশের হোটেল যে ছিল সেও দেয়, আরও অনেক বড় বড় মানুষ দেয়, এবং তাদের মধ্যে একটা আলোচনা হয় যে ওই যে বড় একটা মানুষ যে বাইরে থেকে আসে ওর সম্পর্ক ভালো ইংরেজদের সাথে, তো ওই হোটেলটা পাবে। ফাইনালি যখন রেজাল্ট দেওয়া হয় যে কে আসলে টেন্ডারটা পাইছে, যখন দেখা যায় যে হাজারি ঠাকুর টেন্ডার পাইছে, তখন সবাই আসলে, এবং এখানে খুব সুন্দর একটা লাইন আছে, ওরই হলো, মানে ওই যে মানে মানুষজন বিশ্বাস করতে পারে। যেমন অনেক মানুষ থাকে না যে যারা লাইফে কাম ব্যাক করে, যে একটা মানুষের অনেক স্ট্রাগল গেছে, অনেক ঝামেলা গেছে এন্ড এভরিথিং, স্টিল ওই হচ্ছে কি শেষ পর্যন্ত কিছুটা অ্যাচিভ করে ফেলছে, লাইক সেটা বড় কোনো জব হোক, প্রমোশন হোক, হ্যান ত্যান হাবিজাবি হোক। সো তখন মানুষ ওই যারা পিছনের থেকে আটকায় ছিল, যারা সবসময় তাকে হচ্ছে কি ক্রিটিসাইজ করে গেছে বা সামথিং লাইক দ্যাট, তখন ওদের যে ওই
কি বলবো ফিলিংসটা ওই ওই দুইটা ওয়ার্ডে ওরই হলো তাহলে শেষ পর্যন্ত খুবই এই ধরনের খুব কি বলবো ওই নেচারের রিভেঞ্জ বা সামথিং লাইক দ্যাট যে তুমি যদি প্রপারলি কাজ করে যাও এবং তুমি যদি মানুষের সাথে খারাপ করতেই থাকো ওই একটা সময় আলটিমেটলি তুমি যে ডাউন হবা কারণ তুমি তো মানুষের ক্ষতিই করতেছো ওর জন্য তুমি ডাউন হবা আর যে প্রপারলি মনোযোগ দিয়ে কাজটা করে গেছে সে স্ট্রাগল ফেস করলেও একটা সময় যায় যে ও উন্নতি করবেই বা ও ওর মানে কি বলবো ওই লক্ষ্যতে স্থির থাকলে ও যে শুধু সাকসেসফুল হবেই এই জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে পুরাটা বইয়ের মধ্যে হচ্ছে একদম প্লেস করা আছে জায়গায় জায়গায় স্ক্যাটার। এই জায়গায় যখন ধরো তোমার যে একটা ব্যাপার আমরা দেখি যে পদ্ধতি যখন সাকসেস হয়ে গেল আমরা আমাদের হাজারি ঠাকুর সরি আমার পদ্ধতি চলে আসছে হাজারি ঠাকুর যখন সাকসেস হয়ে গেল তখন কিন্তু আমরা বর্তমান ইয়াতে যে দেখি যে আমরা যারা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তাদেরকে আমরা চিনি না, কিন্তু হাজারি ঠাকুর ওই সময় দাঁড়িয়ে ওই যে একটা বিধবা মেয়েকে বলে মা এটা তো তোমারই হোটেল, তোমার হোটেল আসো, কুসুমকে বলে তোমার হোটেল তুমি একটু দেখে নাও হোটেল টোটেল সব ঠিক আছে কিনা। মাস্টারপিস। ও যে কৃতজ্ঞতা বোধটা স্বীকার করে যে একটা বিধবা মেয়েকে এসে বলে যে এটা তোমার হোটেল, হ্যাঁ তোমার জিনিসপত্র দেখে নাও। এই জন্যই আসলে যে একটা প্রপার বিজনেসম্যান কেমন হওয়া উচিত আদর্শ, মানে ও কিন্তু প্রফিটও চিন্তা করছে, ওর বিজনেসের ড্রিম নিয়ে চিন্তা করছে, এমপ্লয়ীদেরকে নিয়ে চিন্তা করছে, কিন্তু ওর ভিতরে ওই যে মূল্যবোধ সবার উপরে শেষ পর্যন্ত ওর মধ্যে যে মানবিকতা বোধটা ছিল যে এথিক্স থেকে সরবো না এবং নিজের ইম্পর্টেন্স দিব আমি মানুষকে। ও কিন্তু ওর ওই কুসুমকে হোক, ওর ওয়াইফকে হোক, ওর নিজের মেয়েকে হোক, অতসীকে হোক, ও সবার জন্য ইভেন অতসীকে যখন সে দেখে একটা টাইমিং এর পরে বিধবা অবস্থা যখন সে দেখে, সে ওই 45 বছরটা লোক রাস্তায় দ্বারা কেঁদে ফেলতেছে, তার কিছুই লাগে না। তার কাইন্ড অফ কিরকম তাকে ধার দিছে একটা মেয়ে গ্রামের একটা সামথিং, তার বিধবা অবস্থা থেকে সে হচ্ছে কি কেঁদে ফেলছে। তার মানবিকতা বোধটাই এবং তার এথিক্সটাই কিন্তু তাকে অন্যান্য বিজনেসম্যানদের থেকে আলাদা করছে এবং তার সাকসেসের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখছে এখানে। যে শুধুমাত্র টাকা, শুধুমাত্র প্রফিটই না, তুমি যদি মানবিকও হও, এথিক্সও থাকে তোমার, তুমি মানুষকে প্রপারভাবে সলিউশন দিয়ে তোমার সার্ভিস দিয়েও কিন্তু তুমি উন্নতি করতে পারবা। এন্ড দ্যাটস ওয়াই ইটস আদর্শ হিন্দু হোটেলের মাহাত্ম্যটাই হচ্ছে এই জায়গায়, যেটা খুবই হ্যাঁ এই যে ও যে আদর্শ কেন, দ্যাটস ওয়াই ও আদর্শ হিন্দু হোটেল আর বাকিরা জাস্ট নর্মাল হিন্দু হোটেল ছিল। এবং হচ্ছে এই জায়গায় এই কাহিনীটা ঘটে যে ওই রানাইয়া হাজারি ঠাকুরের হচ্ছে যে হোটেলের জন্য বাকি সব হোটেলগুলো বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, হচ্ছে যে সব হোটেলগুলো ক্লোজ হতে থাকে। এবং একটা সময়ে আমরা দেখি যে ওই যে বামুন ঠাকুর হাজারি, ওর যে মালিক এবং যে ম্যানেজার, তারা হাজারি হোটেলে এসে কাজ করতে শুরু করে। মানে তুমি জাস্ট এই গল্পের প্রথম দিকে যাও, কোনো পাঠককে যদি কল্পনা করতে বলো যে এই যে আজকের হাজারি ঠাকুর যে রান্নার করতেছে, রান্নার লোক বেচু চক্রতির ইয়াতে, এই একদিন এই হাজারি ঠাকুরের হোটেলে একদিন বেচু চক্রতি কাজ করবে, কেউ বিশ্বাস করবে না। আনবিলিভেবল। কিন্তু স্বপ্ন, স্ট্রাগল, এগুলো যে একটা অসম্ভব রকমের যে টাইম চেঞ্জ, কোথা থেকে মানুষকে যে কোথায় জাম্প যে করে, যে ওই যে বলে না টেবিল টার্ন করে ফেলা, যে আমার এখন টেবিলের সাইডে আমি, ওই সাইডে তুমি, এক সময় যে জিনিসটা টার্ন করবে। এবং ওই যে ওই মুহূর্তেও হাজারি ঠাকুরের নিজের এথিক্স ধরে রাখা, তার হিউম্যানিটি ধরে রাখা, সে তার মনিবের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, ম্যানেজারের সাথে করে না, সম্মানটা সে দেয়। তা সে কিন্তু সম্মান পায় নাই প্রথমে, কিন্তু সম্মানটা সে দেয় এবং এন্ডিংয়ে যায় সেও সম্মানটা পায়। একজন প্রপার বিজনেসম্যান এবং একজন প্রপার লিডার যাকে বলে, এখানে বিজনেসম্যানের সাথে কিন্তু হাজারি ঠাকুর ইজ এ মোর অফ এ বিজনেস লিডার, যে লিড করে প্রত্যেকটা মানুষকে। এবং আমার মনে হয়েছে যে বিভূতিভূষণ ও যে ক্যারেক্টারটাকে সাজিয়েছে, ধরো একটা ক্যারেক্টার যেটা আইমান ভাই করে, যে বই বের হওয়ার আগে প্রচ্ছদ রেডি করে, সো উনি যখন ওই প্রচ্ছদ মানে ওই ড্রিম করেছে ওই যে ক্যারেক্টারটাকে হাজারি ঠাকুরকে, প্রত্যেকটা পরতে পরতে গুণগুলোকে নিয়ে গেছে, যে অধ্যাবসায় হইতে হবে, বিনয়ী হইতে হবে, আশা থাকতে হবে, সব কিছু। আমরা পুরো গল্প জুড়ে প্রথমে ধরো স্ট্রাগল দেখলাম, প্রথমে ড্রিম, তারপর হচ্ছে এফোর্ট, তারপর হচ্ছে কনসিস্টেন্সির ব্যাপারটা ছিল এখানে, তারপর হচ্ছে এই যে ফাউন্ডেশন, সব কিছু আস্তে আস্তে করা। একটা বিজনেস লিডার বা একটা স্বপ্নবাজ মানুষের স্বপ্ন পূরণ হওয়ার যে পুরো প্রসেসটা সুন্দর করে বইটা আসলে দেখানো হয়েছে। বইয়ের ওভারঅল তুমি কি বলবো আসলে যখন শেষ করো তুমি বইটা, তোমার জন্য একটা নিঃশ্বাস ফেলো? আমি একদম শেষের কথা বলতেছি, মানে এখন যে তুমি কর্পোরেট মানুষ হয়ে যখন বইটা শেষ করো, তখন তোমার আসলে কেমন লেগেছিল? একদম ছোটবেলায় যখন এই বইটা আমি পড়ছিলাম, একদম মানে ইন্টারমিডিয়েট টাইমে, তখন আসলে এটাতে কোনোভাবে রিলেট করার মতো কোনো কিছু নেই। পড়ছি, লেখনী ভালো লাগছে, বা একটা চমৎকার একটা স্টোরি, তো একটা স্বপ্নের গল্প, একটা মানুষের স্বপ্ন সার্থক করার গল্প।
এখন যখন জব লাইফে ঢোকার পরে গল্পটা পড়ি তখন অনেক কিছুর সাথে রিলেট করতে পারি। নিজের ড্রিম, নিজে প্রেশার নিয়ে কাজ করা, এবং যখন আমি রিকগনিশন পাচ্ছি নিজের কাজে তখন কেমন লাগতেছে, ঠিক সেটার সাথে হাজারি ঠাকুরের সাথে কানেক্ট করতে পারা যে আচ্ছা আমিও তো একটা কাজ করতেছিলাম, অমুক জায়গায় হয়তো তোমাকে একটা কাজ করছি, সেটা আমি গিয়ে রিকগনিশন পাইনি, খারাপ লাগতেছে। আবার ওই যে কিছু ইনডোর পলিটিক্স আছে বইটার মধ্যে, যে যাকে বাইরে দিয়ে খুব সম্মান করতে বাধ্য হচ্ছে, পিছনে যায় হয়তো এই যে হাজারি ঠাকুর যেরকম পদ্ধতি যে গিন্নি গিন্নি বলেছে গিয়ে মজা নিত, তো আশাপূর্ণা দেবীর এরকম একটা কথা হচ্ছে যাকে মানুষ সামনে থেকে সমীহ করতে বাধ্য হয় অ্যাকচুয়ালি, আড়ালে গিয়ে তার নিন্দা করবেই, মানে সে বাঁচতেই পারবে না। সো ওই ধরনের ঘটনার সাথেও নিজেকে কিছুটা রিলেট করতে পারে না, এভরিথিং। সো ওভারঅল আমার নিজের যেহেতু একটা গিয়ে নিজের একটা কী বলবো উদ্যোগ হোক বা যাই হোক, নিজের যে আমার কন্টেন্ট আছে, আমি যদি নিজে আমার কন্টেন্ট প্ল্যাটফর্ম আছে, ওই জায়গাতেও যদি আমি আমার আদর্শ হিন্দুর সাথে নিজেকে মিলাই, যে আমার স্বপ্ন তো ওইটাই, আমি বই নিয়ে কথা বলবো, আমি বই নিয়ে কাজ করব। সো ওই জায়গা থেকেও যে আমিও স্ট্রাগল করতেছি, ড্রিম দেখতেছি, একদিন না একদিন সেটা ঠিক হবে অ্যান্ড এভরিথিং। সো ওই জায়গা থেকে ওই স্বপ্নমাজ ওই সত্তাটার সাথে হাজারি ঠাকুরের সাথে খুব কানেক্ট করতে পারি। সো এখন মনে হয় বইটা পড়ার পরে আরও বেশি ফুলফিলিং লাগে, অনেক বেশি মোটিভেটেড লাগে যে না, ওই অনেক আগের আমলের একটা মানুষ এবং ওই বয়সী একটা মানুষ যদি গিয়ে স্ট্রাগল করে তার লাইফের অনেক পিছনের পিছু টান, তার স্ত্রী হোক, তারপরে মেয়ে হোক, এবং আরও অন্যান্য ক্রাইসিস হোক, ওইগুলো সামাল দিয়েও যদি একটা জায়গায় যে পৌঁছাতে পারে, দেন আমাদের এই বয়সে আমাদের উইদাউট টু মাচ পিছু টান আমরাও কেন পারবো না। সো এখন তখন আগের সময় বইটা পড়ার পরে ভালো লাগতো, এখন বইটা পড়ার পরে খুব ফুলফিলিং লাগে, ইন্সপায়ার্ড লাগে, এবং ওভারঅল খুবই একটা কি বলে মানে ভিতর থেকে ওই যে একটা পুশ আসে, নর্মাল কোনো মোটিভেশন টাইপের কোনো পুশ না, একটা ভিতর থেকে একটা রিয়েল পুশ, যে না সব কিছু থাকলেও, সব ধরনের প্যারা থাকলেও জাস্ট ওই স্বপ্ন নিয়ে, ভিশন নিয়ে যদি ট্র্যাকে থাকা যায়, ইউ ক্যান ডু এনিথিং। আমার মনে হয় যে আদর্শ হিন্দু হোটেল বইটার পার্ট নিয়ে যদি আমরা ভাগ করি, 10-12টা বিজনেস বুকস লেখা যাবে। হ্যাঁ, 10-12টা বই, এক একটা প্যারাগ্রাফ থেকে 3-4টা টার্মিনোলজি নিয়ে চ্যাপ্টার লেখা যাবে একদম। সো যাদের স্বপ্ন আছে, যারা একটা বড় স্বপ্ন দেখে, আমি বলবো না যে বিজনেস, নট অনলি ফর বিজনেস, কিছু না, আমার জাস্ট মনে হয় যে ইফ ইউ হ্যাভ আ ড্রিম দেন রিড দিস বুক, একটু ভালো মতো করে পড়েন, স্ট্রাগলগুলো বোঝেন, হাজারি ঠাকুরের ফান্ডিংটা বোঝেন, প্রথমের স্বপ্ন নিয়ে যে ভাবা, ওই যে মি টাইম, যে একটা নদীর ধারে বসে আমার স্বপ্নটাকে নিয়ে চর্চা করা কিভাবে হবে, স্বপ্ন দেখা, এই ব্যাপারটা এত সুন্দর করে আদর্শ হিন্দু হোটেলে বোঝানো হয়েছে। আমি তো মোটামুটি 5-7 বার পড়েছি, পডকাস্ট আসার আগে পুরোটা একবার শেষ করা লাগছে। তো এখন আরও বেশি রেলেভেন্ট, তুমি যে বললা, যখন ফুলফিলিং ভাইবটা পাওয়া যায়, যে এখন আরও বেশি রেলেভেন্ট লাগে যখন নিজেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। সো if you have a dream then you must, এটা কিন্তু মাস্ট রিড একটা বই, যে তুমি কিছুটা করতে চাচ্ছ সেটা যে জায়গাতেই হোক না কেন, এবং আমি শুধু বলবো যে জাস্ট ক্যারিয়ারের জন্যই না, তুমি যদি তোমার নিজের ভিতরে হাম্বলনেস, কাইন্ডনেস এবং রিয়েলাইজেশন, এই ধরনের জিনিসগুলো যদি আনতে চাও, তাহলে ওই বইটা তোমাকে হেল্প করবে। এই বইটা পড়ার পরে তুমিও দেখা যাবে তোমার পার্টনার হোক, তোমার মেয়ে হোক, ছেলে হোক, বা তোমার মা বাবা হোক, তাদের প্রতি তোমারও তো একটা গ্রেটফুলনেসের যেটা ব্যাপারটা, বা ধরো রাস্তাঘাটে চলতেই হোক, বা পরিচিত কোনো বন্ধু বান্ধব বা কলিগ হোক, তাদের প্রতি তারাও হয়তো কোনো না কোনো টাইমে তোমাকে হেল্প করছে, কোনো কোনো টাইমে কিছু একটা দিয়ে গিয়ে তোমাকে বাঁচাই দিচ্ছে, তাদের প্রতি গ্রেটফুল হওয়া, তাদের প্রতি হাম্বল থাকা, এবং যতই মানুষ যাই করুক না কেন তোমার সাথে, মানে একদম শেষ পর্যন্ত তাদের সাথে বিনয়ী থাকা, তাদের সাথে কোনো ঝামেলা না করা, এবং নিজের ওই ইমেজটা ঠিক রাখা, এই ধরনের জিনিসগুলো না এই বইটার মধ্যে আছে। হয়তো বা এই বইটা যদি কেউ না পড়ে, আমি ধরলাম যে একদম মানে যে কেউ পড়লো না, ও যখন পড়বে ওর মাথায় হয়তো কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা করতেছে যে আমার সাথে এরকম একটা খারাপ কাজ করছে, আমিও বলবো অডিয়েন্স থেকে। সো এই বইটার মধ্যে ওই পাওয়ারটা আছে যেটা তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে যে না, ইউ শুড বি কাইন্ড, ইউ শুড বি দ্য বিগার পার্সন। ও তোমার সাথে খারাপ করছে, ডান, লেট ইট গো। তুমি তোমার জায়গায় ঠিক থাকো, তোমার কাজ ঠিক মতো করতে থাকো, আন্ডার থাকার দরকার নেই, তার কাজ তোমার নিজের কাজ ঠিক মতো করতে থাকো, একটা সময় টেবলস উইল টার্ন। দ্যাটস দ্য থিং। তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই বইয়ের সবচেয়ে বেস্ট পার্ট যদি একদম শর্ট করে বলো, কোনটা লাগছে? একদম বেস্ট পার্ট যদি বলি, এই বইয়ের আমার সবচেয়ে কোনটা লাগছে সেটা গিয়ে ও যখন এক্সট্রিমলি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, ও চুরি করে বের হয়েছে, দায়ে পড়ে বের হয়েছে অ্যান্ড এভরিথিং, তো সব কিছুর শেষেও ও যখন সবার থেকে ক্রমাগত কথা শুনে যাচ্ছে অ্যান্ড এভরিথিং, স্টিল পদ্মজি যখন ওকে একটু ভ্যালিডেশন দেয়, বা বেচু চক্রবর্তী বা নরেন বা বংশী, ওরা যখন ওকে একটু ভ্যালিডেশন দেয়, ও না ওই জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড নেয় না।
ওই জিনিসটাকে একটা ব্লেসিংস হিসেবে নেয় একদম। এবং শেষ পর্যন্ত ও একটা কথা বলে যে রাধা বল্লভের কাছে আর কিছু ছিল রাধা বল্লভ না তখনকার সময় ও ওর ভগবানকে রাধা বল্লভ হিসেবে ডাকতেছে ওর গডকে ওর গডের কাছে গ্রেটফুল থাকে যে তুমি আমাকে যা দিছো তাই ও অহংকারটা না শেষ পর্যন্ত করে না তো মোটা দাগে এই বইয়ের সমস্ত বিজনেস হোক রিয়েলাইজেশন হোক মানবিক কথা দিলেও অহংকার করা যাবে না অহংকার না করে নিজের জায়গায় ডাউন টু আর্থ থেকেও ও সাকসেসফুল হয় এবং মানুষের প্রতি ভালোবাসা বা বিশ্বাস ধরে রাখে ওর ওই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে একটা মানুষ এতটুকু সাকসেসফুল হয়েও সবার থেকে এত ধরনের বাজে বিহেভ নিয়ে এসে তো তাদেরকেই কাজে অ্যাপয়েন্ট করে মন থেকে জেনুইনলি ও হচ্ছে গিয়ে বিনয়ী ছিল হাম্বল ছিল ও কারোর সাথে কাহিনী করে নাই দ্যাটস দ্য বেস্ট আমার কাছে মনে হচ্ছে এই বইয়ের সবচেয়ে বেস্ট পার্ট এটাই অহংকার করো না এবং সবসময় যে ওই ওপরওয়ালার নাম নিয়ে রাখো আর কি যে গ্রেটফুল থাকো কোনো কিছুকে টেকেন ফর গ্রান্টেড নিও না এনিথিং সেটা সাকসেস মানুষজন বা এনিথিং লাইক দ্যাট এইটা আমার কাছে এই বইয়ের সবচেয়ে বেস্ট পার্ট তোমার বেস্ট পার্ট কী লাগছে তুমি একটু বলো আমার কাছে তো সব কিছু নিয়ে তুমি বললা বাট আমি যে একটা বিষয় বলতে গিয়ে টু এক্সাইটেড হয়ে গেছিলাম যে ওর যে মানে সহধর্মিণীকে দেখার পর যে কৃতজ্ঞতা বোধটা ওর মধ্যে আসে যে সারা জীবন তো অনেক কষ্ট করছে এবার একটু আরাম করুক আমার মনে হয়েছে যে এই বইয়ের সবচেয়ে হচ্ছে আন্ডাররেটেড পার্ট এটা হতে পারে কিন্তু আমার কাছে এটা বেস্ট পার্ট লাগছে যে তোমার পার্টনারের বা তোমার আশেপাশের মানুষের যে স্ট্রাগল আছে সেটাকে স্বীকার করা সেটাকে হচ্ছে অ্যাডমিট করা একটা পুরুষ মানুষ হয়ে একটা যে সহধর্মিণী একটা নারীর ওই সময়ে কৃতজ্ঞতা বোধটা আসা যে আমার সহধর্মিণী অনেক কষ্ট করছে আমার জন্য বা আমাদের স্বপ্নের জন্য এই পার্টটা আমার কাছে বেস্ট লাগছে এবং তোমাকে জিজ্ঞেস করে যে বিভূতিভূষণের যদি তোমাকে 2টা বই পিক করতে হবে বিভূতিভূষণের অনেক বই আমাদের প্রিয় চাঁদের পাহাড় পথের পাঁচালী অপরাজিত হচ্ছে তারপর হচ্ছে আদর্শ হিন্দু হোটেল দৃষ্টি প্রদীপ আরো অনেক কিছু আছে তোমাকে যদি জিজ্ঞেস করি যে বেস্ট 2টা বই পিক করবা তুমি কোনটা পিক করবা নাম্বার 1 তো আদর্শ হিন্দু হোটেল থাকবেই এর পাশাপাশি হচ্ছে গিয়ে ওইটাতে একটা বই পিক করা খুবই কঠিন অপু ট্রিলজি যেটা মানে পথের পাঁচালী আর অপরাজিত এইটা হচ্ছে আমি রাখবই মানে বাকি হ্যাঁ অ্যাডভেঞ্চারাস আমার পছন্দ চাঁদের পাহাড়ও পছন্দ এবং বাকি বইও পছন্দ কিন্তু ওনার পথের পাঁচালীর মধ্যে এবং অপরাজিতর মধ্যে ওই সেম টাইপের স্ট্রাগল এক্সট্রিম স্ট্রাগল ওই স্ট্রাগলের মধ্যে থেকে যে অপুর মধ্যে জীবনবোধ একদম যে মানে ও বাঁচতে চাচ্ছে হ্যাঁ কুসংস্কার থেকে বেঁচে ওঠা এবং তার লাইফের হাজার হাজার প্রবলেম সবাইকে কাইন্ড অফ হারায় ফেলা স্টিল যে ওর মধ্যে একটা জীবনমুখী ব্যাপার বা জীবন বোধের ব্যাপার যে বাঁচতে চাচ্ছে প্রপারলি বাঁচতে চাচ্ছে ও এসকেপ করতেছে না এভরিথিং ওই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে সো ওভারঅল পথের এবং মেইনলি হচ্ছে পথের পাঁচালীর যদি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার জায়গাটা বলি ঘাসফুলের জায়গাটা ট্রেনের জায়গাটা ভাটফুল বা বৃষ্টি হইতেছে অ্যান্ড এভরিথিং ওই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা থেকেই হোক বা ওই অপুর জীবন বোধের জায়গা থেকেই হোক আদর্শ হিন্দু হোটেলের পরে বা আগে অলওয়েজ আমি পথের পাঁচালী ট্রিলজিকে মাস্ট রিড রাখবো যে ওইটা অন্য কোনো কিছু ভেবে পড়ার দরকার নাই জাস্ট পড়ার জন্য জাস্ট পড়ো আর কিছু লাগবে না আর কি দ্যাটস দ্য থিং গুড সো এই মোটামুটি আমাদের আজকের হচ্ছে আমরা পথের পাঁচালী নিয়ে হয়তো আরেকটা জায়গায় আলোচনা করব সো টিল দেন ভালো থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে শোনার জন্য আজকের মতো এই পর্যন্ত প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট যেখানে আমরা ফিকশন নন ফিকশন বিজনেস সেলফ হেল্প সব ধরনের বই নিয়ে আলোচনা করে থাকি টাটা আজকের মতো ভালো থাকবেন বাই বাই